বেসিক কনসেপ্ট অফ নিউক্লিক অ্যাসিডের প্রথম যে ভিডিওটা বানিয়েছি এটাতে তোমাদেরকে আমি বলেছি যে একটা নিউক্লিক অ্যাসিড বানাতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড ইজ দ্য মোনোমার ফর নিউক্লিক অ্যাসিড ফরমেশন। এবং আমরা জানি যে একটা নিউক্লিওটাইডের তিনটা পার্ট আছে এবং এই তিনটা পার্টের ভিতরে আমরা গত ভিডিওতে পেন্টোজ সুগার এবং ফসফেট গ্রুপ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যেটা আমাদের বাদ রয়ে গেছে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। তো আজকের এই ভিডিওতে আমরা নাইট্রোজেনাস বেস নিয়েই কথা বলবো। আচ্ছা, নাইট্রোজেনাস বেস নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হচ্ছে যে এটাকে কেন নাইট্রোজেনাস বেস বলা হয়। তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এইটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড বা অর্গ্যানিক মলিকুল। তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পাশাপাশি অ্যাডিশনাল নাইট্রোজেনও থাকে। তো নাইট্রোজেনটা কোথা থেকে আসে সেটা তো আমরা পরে যখন স্ট্রাকচার দেখব তখন এক্সপ্লেন করে দিব। তো আমরা কেন এটাকে বেস বলে থাকি। তো আমরা নর্মালি যে অ্যাসিড বেজের ডেফিনেশন জানি সেই অনুযায়ী যদি অ্যাকোয়াস সলিউশনে কোনো সাবস্টেন্স প্রোটন ডোনেট করতে পারে তাকে অ্যাসিড বলি, আর যদি প্রোটনটাকে অ্যাকসেপ্ট করতে পারে যারা তাদেরকেই আমরা বেস বলে থাকি। কিন্তু এখানে দেখো, যদি আমরা লুইস অ্যাসিড বেস থিওরি ফলো করি সেইটা অনুযায়ী তারাই হচ্ছে বেস যারা একটা ইলেকট্রন ডোনেট করে অন্য একটা সাবস্ট্যান্সের সাথে বন্ড ফরমেশন করতে পারে। তো সেই ডেফিনেশনে আমাদের এই নাইট্রোজেনাস বেসগুলো, পিউরিন, পাইরিমিডিনগুলো ফিট করে যায় বলেই আমরা এদেরকে বেস বলে থাকি। তো আমরা এইটা বুঝলাম, ঠিক আছে, যে এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস বিকজ এটা নাইট্রোজেন কন্টেনিং এবং ইট অ্যাক্টস লাইক এ বেস। কিন্তু একে আমরা বলে থাকি হেটেরোসাইক্লিক রিং কম্পাউন্ড। এইটা যে একটা রিং কম্পাউন্ড সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে একটা রিং, এই যে একটা রিং, এই যে একটা রিং, তো এটা একটা রিং কম্পাউন্ড। বাট কেন হেটেরোসাইক্লিক? হেটেরোসাইক্লিক কারণ তোমরা খেয়াল করলে বুঝবা যে এখানে নাইট্রোজেন এবং কার্বন দুটোই কিন্তু এই রিং স্ট্রাকচার ফরমেশনে পার্টিসিপেট করেছে ইকুয়ালি। শুধুমাত্র কার্বন দিয়েই এটা তৈরি না বা শুধুমাত্র নাইট্রোজেন দিয়ে এটা তৈরি না, অ্যাজ বিকজ ইট ইজ কম্পোজড অফ বোথ কার্বন অ্যান্ড নাইট্রোজেন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হেটেরোজেনাস। এখন যদি তুমি রাইবোজের সাথে কম্পেয়ার করো তাহলে তুমি আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবা। সেটা হচ্ছে, দেখো রাইবোজটা এই যে কার্বন 1 2 3 4 5, এই রাইবোজে কিন্তু এই রিং স্ট্রাকচার যেটা ফরমেশন হয়েছে পুরাটাই কিন্তু শুধুমাত্র কার্বন দিয়ে হয়েছে। তাহলে এটা হোমোজেনাস। অন দ্য আদার হ্যান্ড পিউরিন, পাইরিমিডিন এটা হচ্ছে একটা হেটেরোজেনাস, একটা হেটেরোসাইক্লিক রিং ফরমেশন করেছে এইভাবে। আচ্ছা, আমরা আগের স্লাইডে দেখে আসলাম যে দুইটা রিং স্ট্রাকচার ফিউজ হয়ে যেটা তৈরি হলো সেইটাই হচ্ছে একটা পিউরিন বেস। তো এই পিউরিন বেজে তাহলে এত বড় যে একটা রিং স্ট্রাকচার তৈরি হলো, কারা কারা কন্ট্রিবিউট করছে আমরা দেখে নেই। তোমরা যদি একটু এই কালারগুলো মিলাও, দেখো এই কার্বন ডাইঅক্সাইড এখানে কি কি ডোনেট করছে? কার্বন ডোনেট করছে। অ্যাসপার্টেট, অ্যাসপার্টেট ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কি থাকে? অ্যামাইনো অ্যাসিডের ভিতরে হচ্ছে অ্যামিনো গ্রুপ থাকে। সেই অ্যামিনো গ্রুপটা হলো একটা নাইট্রোজেন কন্টেইনিং গ্রুপ। তো এই অ্যামিনো গ্রুপটা এখান থেকে সে তাকে নাইট্রোজেন দিয়ে দিল। আর আমরা যে পড়েছিলাম সেটা হচ্ছে, আমরা জানি যে ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 যেটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে টেট্রাহাইড্রোফলেট এবং তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনই হচ্ছে ট্রান্সফার 1 কার্বন ইউনিট। এইখানে দেখলেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে এই টেট্রাহাইড্রোফলেট একটা করে কার্বন এখানে ডোনেট করে দিল। আরেকটা জিনিস, এখানে গ্লুটামাইন, আমরা জানি যে গ্লুটামাইনের ভিতরে দুইটা অ্যামাইনো গ্রুপ থাকে। তাহলে এই গ্লুটামাইন থেকে সে দুইটা দুইটা অ্যামাইনো গ্রুপ থেকে সে দুইটা নাইট্রোজেন নিয়ে নিল। আর এখানে আবার সে টেট্রাহাইড্রোফলেট থেকে আরেকটা কার্বন নিল। আর এই গ্লাইসিন, গ্লাইসিন ইজ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড। এখান থেকে সে বোথ কার্বন এবং নাইট্রোজেন নিয়ে নিল, নিয়ে আলটিমেটলি এই রিং স্ট্রাকচারটা তৈরি করলো। এখন এইটা রিলেশনে আমি একটা জিনিস একটু তোমাদের বলে যাই যে তোমরা ফলেট ট্র্যাপটা যখন পড়ো, ভিটামিন পড়ো যখন, তখন ফলেট ট্র্যাপ পড়ো, তখন অনেকেই এই জিনিসটা বুঝো না। সেটা হলো যে এই যে ফলিক অ্যাসিড মনে করো তোমার বডিতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট আছে, কিন্তু সেইটা অ্যাক্টিভ ফর্মে মানে টেট্রাহাইড্রোফলেট ফর্মে কনভার্সনের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ভিটামিন B12। এখানে কাজ করে হচ্ছে কোএনজাইম হিসাবে। এই রিয়াকশানের সময় হোমোসিস্টিন মেথিওনিনে কনভার্ট হয় আর ইনঅ্যাক্টিভ হাইড্রোফলেটটা টেট্রাহাইড্রোফলেটে কনভার্ট হয়।
তো যদি কোনো কারণে আমাদের বডিতে এই ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তোমার বডিতে যদিও অনেক পরিমাণে ফলিক অ্যাসিড আছে, স্টিল ইট ক্যানট বি কনভার্টেড ইনটু দিস অ্যাক্টিভ ফর্ম। এবং এই অ্যাক্টিভ ফর্মে যদি কনভার্টেড না হতে পারে, তাহলে কি হয় দেখো, সে কিন্তু এই পিউরিন সিনথেসাইজ করতে পারবে না। আর পিউরিন সিনথেসিস না হলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হবে না, আলটিমেটলি সেল ডিভিশন হতে পারবে না, এবং সেল ডিভিশন না হলে তার ইফেক্ট হিসেবে সেলটা অনেক বড় হয়ে যায়, এবং যেটার ইফেক্টে আমরা ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রডিউস। এখন পিউরিন বেসগুলোর নাম আমরা এক নজরে দেখে নেই। এটা হচ্ছে, আমরা জানি অ্যাডেনিন, গুয়ানিন, হাইপোজ্যান্থিন এবং জ্যান্থিন, এরাও কিন্তু পিউরিন বেস, বাট দিস হাইপোজ্যান্থিন অ্যান্ড জ্যান্থিন উইল নট পার্টিসিপেট ইন দ্য ডিএনএ আর আরএনএ ফরমেশন। শুধুমাত্র অ্যাডেনিন এবং গুয়ানিনই পার্টিসিপেট করে থাকে। আচ্ছা, এবার তাহলে দেখে নেওয়া যাক যে আমাদের যখন পাইরিমিডিন রিং ফরমেশন হচ্ছে, তখন কারা 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 পার্টিসিপেট করছে এই রিং ফরমেশনে। দেখো, আমরা গ্লুটামাইন পাচ্ছি, গ্লুটামাইন নাইট্রোজেন দিচ্ছে। আমরা পিউরিনের ক্ষেত্রেও দেখেছি যে গ্লুটামাইন থেকে আমরা নাইট্রোজেন পাই, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন পাচ্ছি, আর অ্যাসপার্টেট থেকে কার্বন এবং নাইট্রোজেন দুটোই পাচ্ছি। কিন্তু এই ডিফারেন্সটা এখানে এটাই যে ওইখানে আমাদেরকে ওখানে 5টা কম্পোনেন্ট লেগেছিল, এখানে মাত্র 3টা কম্পোনেন্ট লাগবে। তার কারণও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটার স্ট্রাকচারটা কিন্তু ছোট। তো দেখি পাইরিমিডিন বেস কারা কারা আছে। তোমরা যদি দেখো তাহলে দেখবা যে এখানে আমাদের পাইরিমিডিন বেস হিসেবে আছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এই তিনটাই আসলে আমাদের নিউক্লিক অ্যাসিড ফরমেশনে পার্টিসিপেট করে। অরোটিক অ্যাসিড যদিও একটা পাইরিমিডিন বেস, কিন্তু এটা নিউক্লিক অ্যাসিড ফরমেশনে পার্টিসিপেট করে না। আমি এখানে এই ছবিটা অ্যাড করার মূল কারণ হচ্ছে এই যে তোমরা জাস্ট এই ছবিটা একটু ভালো করে অবজার্ভ করো। এই ছবিটা অবজার্ভ করলে কিন্তু তোমরা পিউরিন এবং পাইরিমিডিনের ভিতরে কি কি ডিফারেন্স আছে সেটা তোমরা ইজিলি পেয়ে যাবা। অ্যাজ ওয়েল অ্যাজ পিউরিন বেস কয়টা আছে আমার বডিতে, অ্যাডেনিন, গুয়ানিন, পাইরিমিডিন কয়টা আছে আমার বডিতে, সেটাও তোমরা জেনে যাবা। আমি এই স্লাইডটা শুধু এখানে রেখেছি এই জন্যেই যে তোমরা এটা দেখবা, যেন তোমরা বুঝতে পারো যে তোমাদেরকে রিটেনে বা ভাইবাতে জিজ্ঞাসা করা হয় পিউরিন পাইরিমিডিনের ভিতরে ডিফারেন্সটা কি। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা পিউরিন পাইরিমিডিন নিয়ে যত কথাবার্তা বলে এসেছি, সেইগুলো যদি তুমি জাস্ট একটু মনে করো, তাহলে এই জিনিসগুলো তুমি নিজেই লিখতে পারবা, বা চাইলে তুমি কোনো বইয়ের হেল্প নিতে পারো, সেখানেও দেওয়া আছে। আমি শুধুমাত্র একদম লাস্ট যে ডিফারেন্সটা, যে ক্যাটাবলিক এন্ড প্রোডাক্ট, এটাই একটু শুধু বলবো। সেটা হলো যে আমরা জানি যে পিউরিন ক্যাটাবলিজমের এন্ড প্রোডাক্ট হিসেবে ইউরিক অ্যাসিড তৈরি হয়, যেটা একটু লেস ওয়াটার সলেবল হওয়ার কারণে নানান হেলথ হ্যাজার্ড তৈরি করে। অন দ্য আদার হ্যান্ড, পাইরিমিডিনের যে ক্যাটাবলিক এন্ড প্রোডাক্ট, সেটা হয়তো তোমরা কিছুটা বুঝতেও পারো যে ওটা যেহেতু 6 অ্যাটম কন্টেইনিং রিং স্ট্রাকচার, ওটা ছোট, ওইটার ক্যাটাবলিক এন্ড প্রোডাক্টটা ওয়াটার সলেবল হওয়ার কারণে আমাদের কোনো প্রবলেম হয় না। তোমরা প্লিজ কেউ এই ছবিটা দেখে ভয় পেয়ে যেও না। এইটা আসলে আমি তোমাদের এই স্ট্রাকচার বোঝানোর জন্য দেখাইনি, এটা জাস্ট দেখিয়েছি যে আলটিমেটলি এই পিউরিন বেজের ক্যাটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে আমাদের বডিতে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। এবং তোমাদেরকে আমি আরও একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে পিউরিনের 4টা বেজ আছে। একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে হাইপোজ্যান্থিন, আর একটা জ্যান্থিন, আর একটা হচ্ছে গুয়ানিন। এখান থেকে শুধুমাত্র অ্যাডেনিন এবং গুয়ানিনই নিউক্লিক অ্যাসিড ফরমেশনে পার্টিসিপেট করে। আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে পিউরিন ক্যাটাবলিজমের এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। এবং এই ইউরিক অ্যাসিডটা তোমরা একটু স্ট্রাকচারটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে নন পোলার, মানে এটা পজিটিভ অথবা নেগেটিভলি চার্জড পার্টিকেল না। এই কারণে এটা কম্পারেটিভলি ইনসলেবল ইন ওয়াটার। তারপরে ওটা নর্মালি যতটুকু বডিতে প্রডিউসড হয় সেটা আমাদের ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যায়। কিন্তু খেয়াল করো যে কোনো কারণে যদি এটা প্রোডাকশন বেড়ে যায় অথবা যদি এটা এক্সক্রিশন কমে যায়, তাহলে আলটিমেটলি ব্লাডে এর পরিমাণ ইনক্রিজ করে যাবে। এবং ব্লাডে যখন এই ইউরিক অ্যাসিডের পরিমাণ ইনক্রিজ করে যায়, সেই কন্ডিশন নাম হচ্ছে হাইপার ইউরেসেমিয়া। হাইপার ইউরেসেমিয়া হলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এটা সোডিয়ামের সাথে সোডিয়াম ইউরেট ক্রিস্টাল তৈরি করে, এবং এগুলো আমাদের বডির বিভিন্ন সফট টিস্যুগুলোতে ডিপোজিট হয়, স্পেসিফিক্যালি আমাদের জয়েন্টগুলোতে, এবং একটা ইনফ্ল্যামেটরি প্রসেস ইনিশিয়েটেড হয়। তারই আউটকাম হিসেবে যে জিনিসটা আমরা প্রডিউস করি সেটার নামই হচ্ছে গাউট।
এখন যদি তুমি পাইরিমিডিন ক্যাটাবলিজমের এন্ড প্রোডাক্টকে পিউরিনের সাথে কম্পেয়ার করো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে এই পাইরিমিডিন ক্যাটাবলিজমের এন্ড প্রোডাক্ট হিসেবে যে জিনিসগুলো তৈরি হয় সেটা আমাদের বডি থেকে এক্সক্রিট করাটা খুবই ইজি। যেমন সাকসিনাইল কোয়ে এবং অ্যামোনিয়া তৈরি হয়, তোমরা অলরেডি মেটাবলিজম পড়ে এসছো এবং তোমরা জানো যে সাকসিনাইল কোয়ে কিন্তু ইজিলি টিসিএ সাইকেলে ঢুকে যেতে পারবে এবং একইভাবে অ্যামোনিয়া কোথায় চলে যেতে পারবে, ইউরিয়া সাইকেলে। তো আলটিমেটলি এটা আমার বডি থেকে খুব ইজিলি এক্সক্রিট হয়ে যেতে পারে। আমরা অলরেডি নিউক্লিওটাইডের যে তিনটা ডিফারেন্ট পার্টস থাকে সেটা সম্পর্কে ডিটেলস জেনে ফেলেছি। এখন যেটা খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন অ্যান্ড ভাইবা সেটা হচ্ছে ফাংশন অফ নিউক্লিওটাইড। তাহলে আমরা তো অলরেডি জেনে গেছি যে আমি যদি নিউক্লিক অ্যাসিড বানাতে যাই তার মনোমার হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড ইজ দ্য মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে 1 নাম্বার ফাংশন। 2 নাম্বার ফাংশন হচ্ছে সেটা হচ্ছে যে দেখো যে আমরা জানি যে আমাদের বডির ভিতরে যে এনার্জি কারেন্সিগুলো আছে লাইক এটিপি জিটিপি, তুমি যদি জিটিপির স্ট্রাকচারের কথা চিন্তা করো তাহলে এইখানে খেয়াল করে দেখো এই যে এইটা অ্যাডেনিন, এটা কি, এটা হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস, এটা হচ্ছে রাইবোজ পেন্টোজ সুগার, আর এই যে পাশাপাশি 3টা ফসফেট গ্রুপ লাগানো আছে এটা মিলাই কি হয়ে গেল, অ্যাডেনোসিন ট্রাইফসফেট হয়ে গেল। এবং আমরা সবাই জানি যে এই যে লাস্ট 2টা যে বন্ড আছে ফসফেটের যে লাস্ট 2টা বন্ড, এই 2টা বন্ড হচ্ছে হাই এনার্জি বন্ড, এরা ভেঙে কিন্তু আমাদের বডিতে এনার্জি প্রোভাইড করে থাকে। এছাড়াও যে ব্যাপারটা আমরা জানি সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত হরমোনগুলো আছে সব হরমোন ফার্স্ট মেসেঞ্জার হিসেবে কাজ করে এবং যে ওরা একটা সেলের গায়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে ইন্ট্রাসেলুলারলি সেকেন্ড মেসেঞ্জার একটা তৈরি করে। সেই সেকেন্ড মেসেঞ্জারগুলো আসলে স্ট্রাকচারালি কেমন, সেই সেকেন্ড মেসেঞ্জার স্ট্রাকচারগুলো যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে এখানে দেখো এই যে অ্যাডেনিন বেজ আছে, এইটা একটা পেন্টোজ সুগার, আর এই পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ লাগানো আছে, তার মানে কি এটা হচ্ছে অ্যাডেনোসিন মোনোফসফেট। কিন্তু এই ফসফেট গ্রুপটাই এখানে এর এই পেন্টোজ সুগারের 3 নাম্বার কার্বনের সাথে একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করলো, যেটার জন্য এটার নাম হয়ে গেল সাইক্লিক এমপি। এখানে যদি এই অ্যাডেনিনের পরিবর্তে গুয়ানিন থাকতো তাহলে এটার নাম হয়ে যেত সাইক্লিক জিএমপি। তার মানে ইন্ট্রাসেলুলার যত সেকেন্ড মেসেঞ্জারগুলো আছে সবই আসলে এই নিউক্লিওটাইড। এছাড়াও আমাদের বডিতে যে কোএনজাইমগুলো আছে তোমরা সবাই জানো এনএডি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এই নিকোটিনামাইডটা আসলে কি, এই নিকোটিনামাইডটা হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বা ভিটামিন বি3, যেটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এনএডি এবং এনএডিএইচ। এখন এইটার যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট এটাও যদি তুমি খেয়াল করে দেখো তাহলে কি এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তার মানে কি এটাও তো হচ্ছে একটা নিউক্লিওটাইড। এছাড়াও আমাদের বডিতে যে বিভিন্ন ধরনের মেটাবলিক ফাংশনগুলো আছে সেই মেটাবলিক ফাংশনগুলোর ভিতরে যেমন গ্লাইকোজেনেসিসের সময় ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ লাগে একটা অ্যাক্টিভ ইন্টারমিডিয়েট হিসাবে, এটাও একটা নিউক্লিওটাইড। তারপরে আমরা যখন হেপাটিক কনজুগেশন করি বিলিরুবিনকে সেখানে আমাদের ইউরিডিন ডাইফসফেট গ্লুকুরোনিক অ্যাসিড লাগে। এই সবগুলোই কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, এরা সবাই কিন্তু নিউক্লিওটাইড। সো নিউক্লিওটাইড আমাদের বডিতে নিউক্লিক অ্যাসিড ফর্মেশন ছাড়াও আরও বিভিন্ন কাজ। তো এই লাস্ট স্লাইডটার মাধ্যমে আমি তোমাদেরকে জাস্ট কিছু কোশ্চেন দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখেছি এই সবের কম্বিনেশন হচ্ছে এই কোশ্চেনগুলো। আশা করি তোমরা যদি একটু ভালো বুঝে পড়ে থাকো তাহলে এই প্রতিটা কোশ্চেনের আনসার তোমরা কারেক্টলি দিতে পারবা। তো তোমাদের কাছে সববারের মতো এবারও আমার রিকোয়েস্ট থাকবে তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি।